প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে আমি তোমাদের যে সাহিত্য সঞ্চয়ন বইটি রয়েছে সেই বইয়ের গল্প অদল বদল, যেটি লিখেছেন গুজরাটি কবি পান্নালাল প্যাটেল এবং তর্জমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। আমি এই গল্পটি তোমাদের লাইন ধরে ধরে শব্দার্থ বলে দিয়ে বিষয়বস্তুটা খুব সহজ সরলভাবে বুঝিয়ে দেবো। আশা করছি তোমরা সকলেই বুঝতে পারবে। ইতিমধ্যেই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা নতুন দেখছো তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। প্রথমেই আমি আলোচনা করে নিয়ে একটু লেখক পরিচিতি নিয়ে। পান্নালাল প্যাটেল 1912 সালের 7ই মে রাজস্থানের দুনগরপুরে জন্মগ্রহণ করেন। তার পুরো নাম হচ্ছে পান্নালাল নানালাল প্যাটেল। 1985 সালে তিনি ভারত সরকারের কাছ থেকে জ্ঞানপীঠ পুরস্কার লাভ করেছিলেন, যা একজন ভারতীয় লেখকের পক্ষে সর্বোচ্চ সম্মান বলে বিবেচিত হয়। তার লেখা মানভী নি ভবাই গ্রন্থের জন্য তিনি এই পুরস্কারটা পেয়েছিলেন। তার অন্যান্য রচনাগুলো হচ্ছে মালেলা জীব, তারপরে নাভুন লোহি ইত্যাদি বিখ্যাত। 1989 সালে 6 এপ্রিল এই মহান লেখক পরলোক গমন করেন। এবার আমরা চলে আসবো মূল গল্পে। আচ্ছা, তার আগে একটু বলে নিই যে এই গল্পটির উৎস সম্পর্কে। অদল বদল গল্পটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত পান্নালাল প্যাটেলের নির্বাচিত গল্প সংকলন থেকে গৃহীত। আবার একবার বলি, অদল বদল গল্পটি সাহিত্য একাডেমি থেকে প্রকাশিত পান্নালাল প্যাটেলের নির্বাচিত গল্প সংকলন থেকে গৃহীত। হোলির দিনের পড়ন্ত বিকেল। হোলি হচ্ছে দোল উৎসব বা বসন্ত উৎসব। পড়ন্ত বিকেল মানে যে বিকেলটা শেষ হয়ে আসছে এমন বিকেল আর কি। সেই পড়ন্ত বিকেলে নিম গাছের নিচে গাঁয়ের একদল ছেলে জড়ো হয়ে বসে ধুলো ছোড়াছুড়ি করে খেলছিল। মানে হোলির দিনে বিকেলে, শেষ বিকেলের দিকে আর কি, নিম গাছের নিচে বসে গাঁয়ের সব ছেলেরা জড়ো হয়ে ধুলো ছোড়াছুড়ি খেলছিল। হাত ধরাধরি করে অমৃত ইসাব ওদের কাছে এলো। দেখো, পান্নালাল প্যাটেলের এই অদল বদল গল্পে দুই কেন্দ্রীয় চরিত্র হচ্ছে অমৃত এবং ইসাব। এরা ভিন্ন সম্প্রদায়ের বছর দশকের দুই বালক। এদের মধ্যে গভীর বন্ধুত্ব, মানে অভিন্ন হৃদয়ের যে বন্ধুত্ব বলে সেই। হাত ধরাধরি করে অমৃত ইসাব ওদের কাছে এলো। দুজনের গায়েই সেদিনকার তৈরি নতুন জামা, মানে দুজনে নতুন জামা পরেছে। রং, মাপ, কাপড় সব দিক থেকে একই রকম। অমৃত ইসাব দুই অভিন্ন হৃদয়ের বন্ধু, দুই ভিন্ন ধর্মের বন্ধু। তাদের দুজনের গায়ে একই জামা, তার রং, মাপ, কাপড় সব এক। এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে। রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি। দুজনের বাবাই পেশায় চাষি। পেশা অর্থাৎ জীবিকা, মানে যেটা করে জীবন ধারণ করে। জমিও প্রায় সমান সমান। দুজনকেই সাময়িক বিপদে আপদে সুদে ধার নিতে হয়। মহাজনের থেকে ধার নেয়। বলতে গেলে ছেলে দুটো সবই এক। তফাৎ শুধু এই যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, ইসাবের শুধু আছে তার বাবা। দেখো, অমৃত ইসাব এই দুজনের মধ্যে মিল এবং অমিলটা এখানে দেখো। দুজনে একই ক্লাসে পড়ে, রাস্তার মোড়ে মুখোমুখি বাড়ি, দুজনের বাবাই চাষি, জমিও প্রায় সমান সমান। দুজনের সাময়িক বিপদে তারা ধার নিচ্ছে মহাজনের থেকে। বলতে গেলে ছেলে দুটো সবই এক। দুজনের মধ্যে অমিল বা তফাৎ শুধু একটা, যে অমৃতের বাবা মা আর 3 ভাই রয়েছে, আর ইসাবের শুধু রয়েছে বাবা, মানে বেশিটাই মিল রয়েছে। দুই বন্ধুতে মিলে শান বাঁধানো ফুটপাতে এসে বসতে ওদের এরকম পোশাক দেখে দলের একটি ছেলে বলল, ঠিক তোরা দুজনে কুস্তি করতো। মানে ওরা দুজনে এসে যে শান বাঁধানো, মানে ইট পাথর দিয়ে তৈরি যে আর কি, সেখানে এসে বসতে ওদের দুজনের একই রকম পোশাক দেখে তারা ঈর্ষান্বিত হলো। তারা, একটি ছেলে বলল যে ঠিক আছে তোরা কুস্তি কর। কুস্তি মানে হচ্ছে কসরত বা মল্লযুদ্ধ, যেটা দেখি তোরা শক্তিতে সমান সমান না একজন বড় পালোয়ান, মানে কুস্তিগীর বা মল্লবীর দেখি, বলে দুজনকে এই কথা বলল। আরেকটি ছেলে তখন চেঁচিয়ে বলল যে লড়ে যা তোরা, বেশ মজা হবে। বলল হ্যাঁ তোরা লড়ে যা, বেশ মজা হবে। ইসাব অমৃতের দিকে তাকালো। অমৃত দৃঢ় স্বরে বলল, দৃঢ় স্বরে মানে হচ্ছে খুব জোর গলায় আর কি, দীপ্ত কণ্ঠে বলল, না তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। ঠ্যাঙাবে মানে হচ্ছে মারবে। অমৃতের অত জোর দিয়ে বলার কারণ ছিল। বাড়ি থেকে বেরোনোর সময় ওর মা সাবধান করে দিয়েছিলেন যে নতুন জামা পরার জন্য তুমি কি কাণ্ডটাই না করেছিলে। এখন যদি তুমি জামা ময়লা করে বা ছিঁড়ে আসো তাহলে তোমার কপালে কি আছে মনে রেখো। মানে অমৃত এই তার মায়ের থেকে জামা পাওয়ার জন্যে
যা করেছে সেটা ভেবেই তার মা বলছে যে খুব সাবধান, তুমি জামা পাবার জন্য তুমি অনেক কাণ্ড করেছো, তাই তুমি যে জামা যেরকমভাবে পরে যাচ্ছ এই নতুন জামা ঠিক সেই রকমভাবেই তুমি এই জামা নিয়ে কিন্তু ফেরত আসবে। অমৃত সত্যিই তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল, মানে এই জামা পাওয়ার জন্য আর কি বাবা মাকে খুবই জ্বালিয়েছে। শোনা মাত্র অমৃত ফতোয়া জারি করে দিল, ঠিক ইসাবের মতোই জামাটি না পেলেও স্কুলে যাবে না। ফতোয়া হচ্ছে ইসলামী শাস্ত্র অনুযায়ী রায় বা নির্দেশ আর কি। মা ওকে অনেক বুঝিয়েছিল ইসাবকে খেতে কাজ করতে হয় বলে ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো প্রায় নতুনই রয়েছে। মানে অমৃতর মা অমৃতকে জামা দেবে না বলে অনেক বুঝিয়েছে, যেহেতু সংসার চালাতে হয় মহাজনের থেকে টাকা ধার নিয়ে, তাই ঋণগ্রস্তই হয়ে থাকে সময় সময়। তো সেক্ষেত্রে মা কিন্তু তাকে অনেক বুঝিয়েছে যে ইসাব তো খেতে কাজ করে, তাই ওর জামা ছিঁড়ে গেছে, আর তোরটা তো নতুনই রয়েছে। তখনও বলে মোটেই না, বলে কাঁদতে কাঁদতে অমৃত ওর জামার একটা ছেঁড়া জায়গায় আঙুল ঢুকিয়ে আরও ছিঁড়ে দেয়। মানে যে জামাটা পরেছিল সেখানটা আঙুল ঢুকিয়ে ছিঁড়ে দেয়, মানে এই দেখো ছিঁড়ে গেছে এই জন্য আর কি। মা তখন ওকে বেকায়দায় ফেলার জন্য বললেন, নতুন জামা দেবার আগে ইসাবের বাবা ওকে খুব মেরেছিলেন, তুইও সেরকম মার খেতে রাজি আছিস? মানে ওর মা কোনোভাবেই চাইছিল না যে জামা দেওয়া হোক, ওই জন্যে অপ্রস্তুতে ফেলার জন্যে ওকে আর কি, বেকায়দায় হচ্ছে অপ্রস্তুতে ফেলার জন্য মা বললো, নতুন জামা দেবার আগে ইসাবের বাবা কিন্তু ওকে খুব মেরেছিল, তুই কি রাজি আছিস? অমৃত এতেও পিছুপা হতে রাজি নয়, অমৃত এতেও কিন্তু রাজি হয়ে গেল। ও মরিয়া হয়ে বলল, ঠিক আছে, আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু তোমাকে ইসাবের মতো একটা জামা আমার জন্য জোগাড় করতেই হবে। মানে মাকে মাত্রাতিরিক্ত যতটা জ্বালানো যায় জ্বালিয়ে কিন্তু সে মাকে বলল, ঠিক আছে, তুমি আমাকে বেঁধে রাখো, মারো, কিন্তু ইসাবের মতো জামা আমাকে একটা তোমাকে দিতেই হবে। এখানে দেখো দেয়া আছে ইসাবের মা এসব ঝামেলা থেকে, এটা হয়ে যাবে অমৃতের মা, ইসাবটা কেটে দিয়ে অমৃতের করে নেবে। অমৃতের মা এসব ঝামেলা থেকে বাঁচবার জন্য বললেন, ঠিক আছে, তোর বাবাকে গিয়ে বলগে। বলছে, ঠিক আছে, তুই তোর বাবাকে গিয়ে বলগে যা। অমৃত জানতো মা না বললে ওর বাবা রাজি হবার সম্ভাবনা খুবই কম, মানে মা বলে দিলে যদি বাবা রাজি হয়, আমি বলে তো রাজি হবে না, কিন্তু অত সহজে হাল ছাড়ার পাত্রও সে নয়। সে স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া ছেড়ে দিল, রাত্রিতে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ ওর মা হাল ছেড়ে দিয়ে অমৃতর বাবাকে ওর জন্য নতুন জামা কিনে দিতে রাজি করালেন। এরপর উনি গিয়ে ইসাবের বাবার গোয়াল ঘর থেকে লুকিয়ে থাকা অমৃতকে বাড়ি নিয়ে এলেন, মানে গরু রাখার যে ঘর ছিল আর কি ইসাবদের, সেখানে লুকিয়েছিল। মানে মা তো দেবে না বলেই ভেবেছিল, কিন্তু একদম অমৃত কিন্তু নাছোড়বান্দা, স্কুলে যাওয়া বন্ধ করে দিল, খাওয়া বন্ধ করে দিল, রাত্রিতে বাড়ি ফিরতে রাজি হলো না। শেষমেশ তখন ওর অমৃতর মা ওর বাবাকে বলে রাজি করালো। এরপর তখন গিয়ে ইসাবদের গোয়াল ঘরের ভেতরে লুকিয়েছিল অমৃত, তখন অমৃতকে বাড়ি নিয়ে এলো। সুন্দর সাজগোজ করে বাড়ি থেকে বেরিয়ে অমৃতের একেবারেই ইচ্ছে করছিল না যে জামা কাপড় নোংরা হয় এমন কিছু করতে, মানে ওরা দুজনে তো একই রকম পোশাক পরে সুন্দর সেজে গুজে বেরিয়েছে, অনেক কষ্টে জামাটা বাবা মাকে মাত্রাতিরিক্ত জ্বালিয়ে তারপর পেয়েছে। তো সেক্ষেত্রে সে মানে কোনোরকমভাবে সেই জামা নোংরা হোক এটা কিছুতেই চায়নি। বিশেষ করে আবার ইসাবের সঙ্গে কুস্তি লড়তে সে একেবারেই গড়রাজি মানে অনিচ্ছুক। মানে ইসাব তো তার বন্ধু হয়, তার সঙ্গে কুস্তি লড়বে কি? এমন সময় ছেলে ছোকরার দঙ্গল থেকে একজন এসে হাত দিয়ে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি করি। মানে ছেলে ছোকরাদের দঙ্গল মানে দল থেকে আর কি একজন এসে হাত ধরে অমৃতের গলা জড়িয়ে ধরে বলল, এসো আমরা কুস্তি করি। এই বলে সে অমৃতকে খোলা মাঠে নিয়ে গেল। অমৃত ওর বাঁধন কেটে বেরোনোর চেষ্টা করতে করতে বলল, দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না। মানে ওকে তো গলা ঝরিয়ে আনছে, সেই হাতটা সরানোর চেষ্টা করেও পাচ্ছে না। দেখ কালিয়া, আমি কুস্তি লড়তে চাই না, আমাকে ছেড়ে দে। কালিয়া তো ওকে ছাড়লই না, বরং ছুঁড়ে মাটিতে ফেলে দিল। মানে কালিয়া কোনোভাবেই ওকে ছাড়লো না, মাটিতে আবার ছুঁড়ে ওকে ফেলে দিল। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠল, কালিয়া জিতেছে, অমৃত হেরে গেছে, কী মজা কী মজা। মানে ছেলের দল এখানে বলছে, যেহেতু ওকে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়েছে, ছেলের দল আনন্দে আত্মহারা হয়ে চেঁচিয়ে বলল, কালিয়া জিতে গেছে আর অমৃত হেরে গেছে, কী মজা কী মজা করে চিৎকার করছে। ইসাবের মেজাজ চড়ে গেল, ইসাব খুব রেগে গেল। ও কালিয়ার হাত ধরে বলল, আয়, আমি তোর সঙ্গে লড়বো। মানে এক দুই বন্ধুদের বন্ধুত্ব দেখো। যেহেতু অমৃতকেও এইভাবে মাটিতে ফেলে দিয়েছে, ইসাবও কিন্তু চুপ করে বসে থাকেনি, সে বন্ধুকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। ও কালিয়ার হাত ধরে বলল, আয়, তোর সঙ্গে আমি লড়বো। কালিয়া ইতস্তত করছিল। কুস্তি শেষ হয়ে গেল।
ঈশাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের ছাতার মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে গিয়ে চেঁচাতে লাগলো। মানে এতক্ষণ কালিয়া ছুঁড়ে ফেলে দিয়েছিল আমাদের অমৃতকে, এইবার ঈশাব করলো কি, কুস্তি করতে গিয়ে ঈশাব ল্যাং মারতে কালিয়া ব্যাঙের ছাতার মতো হাত পা ছড়িয়ে মাটিতে পড়ে চেঁচাতে লাগলো। তামাশা করে হলেও, তামাশা অর্থে মজা বা ঠাট্টা, ঠাট্টা করে হলেও ব্যাপারটা ঘোরালো হয়ে পড়েছে, মানে জটিল হয়ে পড়েছে, এবং কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে বুঝতে পেরে সবাই যে যেদিকে পারে পালালো। মানে কালিয়াকে যেহেতু এইভাবে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়েছে, তাই ব্যাপারটা আর মজার ছলে বা খেলার ছলে নেই আর কি, জটিল জায়গায় চলে গেছে। তখন কালিয়ার বাবা মা এসে ওদের পিটোতে পারে, মানে মারধর করতে পারে, এই বুঝে যে যেদিকে পারে কিন্তু সুযোগ বুঝে পালিয়ে যায়। অমৃত আর ঈশাবও রণভূমি ত্যাগ করে। রণভূমি মানে হচ্ছে এখানে যুদ্ধক্ষেত্র। কিছুটা যেতেই অমৃতের নজরে এলো যে ঈশাবের জামার পকেট ও 6 ইঞ্চি পরিমাণ কাপড় ছিঁড়ে গেছে। ওরা ভয়ে কাঠ হয়ে গেল। ওরা জামা কতটা ছিঁড়েছে পরীক্ষা করছে, এমন সময় শুনতে পেল ঈশাবের বাবা ঈশাবকে ডাকছে। এখানে দেখো, রণভূমি হচ্ছে যুদ্ধক্ষেত্র, মানে অদল বদল গল্পে উক্ত শব্দটি এই অর্থে ব্যবহৃত না হলেও বন্ধু অমৃতকে রক্ষা করতে ছেলের দলসহ কালিয়াকে শিক্ষা দিতে গিয়ে ঈশাব যা করেছিল তা তো যুদ্ধের মতোই। মানে অমৃতকে ইচ্ছার বিরুদ্ধে লড়াইতে নামাতে কালিয়া তাকে ল্যাং মারে, আর ঈশাব বন্ধুর এই অপমান সহ্য করতে না পেরে কালিয়াকে পাল্টা ল্যাং মারে। কালিয়া কাঁদতে শুরু করলে তার বাবা মায়ের ভয়ে ঈশাব অমৃত সে জায়গা ত্যাগ করে দেয়। তারপরে দেখো, তখন ওদের বুকে ধুপপুকুনি বন্ধ হবার জোগাড়। ওরা জানে ঈশাবের বাবা জামা প্যান্ট দেখা মাত্রই ওর চামড়া তুলে নেবে। উনি সুদখোরের কাছ থেকে টাকা ধার করে অনেক বাছাবাছি করে কাপড় কিনে জামা সেলাই করিয়েছিলেন। দেখো, মানে ওদের বুকে ধুপপুকুনি বেড়ে গেলো, তার কারণ হচ্ছে অমৃতকে বাঁচাতে কালিয়ার সাথে লড়াই করে ঈশাব বাবার কষ্ট করে কিনে দেওয়া জামাটা ছিঁড়ে ফেলেছিল। সেই ভয়ে ঈশাবের বাবার ডাকেই কিন্তু ওদের এই অবস্থা হলো, মানে বুকে ধুপপুকুনি বন্ধ হবার জোগাড় হলো। ঈশাবের বাবা আবার চেঁচিয়ে উঠলেন, কে কাঁদছে? ঈশাব কোথায়? হঠাৎ অমৃতর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ও ঈশাবকে টানতে টানতে বলল, আমার সঙ্গে আয়। ওদের দুই বাড়ির মাঝখানে ঢুকে অমৃত জামার বোতাম খুলতে লাগলো। ও হুকুম দিল, তোর জামাটা খুলে আমারটা পর। ঈশাব বলল, তোর কি হবে? তুই কি পরবি? অমৃত বলল, শিগগির কর, নয়তো কেউ দেখে ফেলবে, আমি তোরটা পরবো। ঈশাব জামা খুলতে লাগলো, যদিও অমৃত কি করতে চাইছে বুঝতে পারছিল না। জামা অদল বদল, কিন্তু তাতে সুবিধার কি হবে? তোকেও তো তোর বাবা পেটবে। মানে এই যে জামাটা ছিঁড়ে গেছে, ঈশাবের বাবা চেঁচিয়েছে, কে কাঁদছে, তখন কি করেছে অমৃতর মাথায় একটা বুদ্ধি খেলে গেছে। সে কী করেছে, জামা অদল বদল করার পরামর্শ দেয়। মানে ঈশাব জামাটা খোলে, কিন্তু অমৃত কী করবে তখনও সে বুঝতে পারছে না। কিন্তু তাতে তো সুবিধা হবে না। অমৃত বলল, নিশ্চয়ই ঠ্যাঙাবে, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা রয়েছে। বলছে যে অমৃতর কথাগুলোর মধ্য দিয়ে একদিকে মা হারা বন্ধু ঈশাবের প্রতি তার সহমর্মিতা, অপরদিকে মায়ের প্রতিও তার অগাধ একটা আস্থার ছবি ফুটে উঠেছে। মানে আমার মা তো রয়েছে, আমাকে বাঁচাবে। ঈশাবের মনে পড়ল, ও দেখেছে যে অমৃতের বাবা যখনই মারতে গেছেন অমৃত ওর মায়ের পেছনে লুকিয়েছে। মা হাতে অবশ্য ওকে 2-4 থাপ্পড়, মার হাতে 2-4 থাপ্পড় খেতে হয়েছে, কিন্তু বাবার ভারী হাতের মারের কাছেও কিছু নয়। মানে যখনই বাবা মারতে যায় তখন মায়ের পেছনে লুকিয়ে পড়ে। তো মায়ের থেকে 2-4 থাপ্পড় খেয়েছে, কিন্তু সেটা খুব জোরালো ভারী কিছু নয়, বেশি মারধর নয়। ঈশাব তবু ইতস্তত করে, মানে কি করবে সে বুঝে পায় না। এমন সময় সে খুব কাছে কাউকে কাশতে শুনলো, মানে কাশির আওয়াজ পেল। তক্ষুনি ওরা ঝটপট জামা অদল বদল করে গলি থেকে বেরিয়ে ধীরে সুস্থে নিঃশব্দে যে যার বাড়ির দিকে চলল। মানে সেই সুযোগের মধ্যেই তারা কী করলো, জামা অদল বদল করে নিল, নিয়ে যে যার বাড়ির দিকে যেতে লাগলো। ভয়ে অমৃতের বুক ঢিপ ঢিপ করছিল। মানে ঈশাবকে বাঁচাতে গিয়ে নিজের ভালো জামার পরিবর্তে ঈশাবের ছেঁড়া জামা গায়ে, এবং অমৃত ভয় পায় মা থাকা সত্ত্বেও সে কি বাবার হাত থেকে রেহাই পাবে, এটা ভাবছে আর কি। কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির, কিন্তু ওর কপাল ভালো দিনটা ছিল হোলির। সে সময় সবাই জানে কিছুটা ধস্তাধস্তি টানা হেঁচড়া চলে, মানে হোলির দিনে রং মাখানো, আবির মাখানো, ধস্তাধস্তি চলে। মা যখন দেখলেন জামাটা ছিঁড়েছে, উনি ভুরু কোঁচকালেন, কিন্তু মাপ করে দিলেন। একটা ছুঁচ সুতো দিয়ে ছেঁড়া জামাটা রিপু
করে দিলেন, মানে ওই যে ছিঁড়ে গেছে সেই জায়গাটা ছুঁচ দিয়ে মা সেলাই করে দিলেন। এতে দুজনেরই ভয় কেটে গেল। ওরা আবার হাত ধরাধরি করে গ্রামের ধারে হোলির সময়কার বাজি আর বুড়ির বাজি পোড়ানো দেখতে গেল। মানে ওরা, মা তো সেলাই করে দিয়েছে, আবার দুজনে হাত ধরাধরি করে বেরিয়ে এলো। এখানে দেখো বুড়ির বাড়ি পোড়ানো, মানে ভারতে বসন্ত উৎসবের আগের দিন পাতা, শুকনো ডালপালা এসব দিয়ে তৈরি যে ঘর পোড়ানো রেওয়াজ ছিল আর কি। আর হোলিকা নামক অশুভ শক্তির বিনাশেরও প্রতীক এটা। একটা ছেলে ওদের জামা বদলানোটা দেখেছিল। সে ওদের আনন্দ মাটি করার জন্য, বলে মাটি করা মানে আনন্দটাকে নষ্ট করে দেওয়ার জন্য বলল, তোরা অদল বদল করেছিস। সে তাদের জামা বদল করা দেখে ফেলেছে এই আশঙ্কা করে তারা চলে যেতে চাইলো, মানে সেখান থেকে তারা চলে যেতে চাইলো যে এ তো দেখে ফেলেছে। কিন্তু ইতিমধ্যেই অন্য ছেলেরাও কি ঘটেছে জেনে চেঁচাতে লাগলো, আরও বাকি ছেলেরাও তখন চেঁচাতে লাগলো, অদল বদল অদল বদল বলে তারা চিৎকার করতে লাগলো। অমৃত আর ঈশাব সরে পড়তে চাইলো, মানে সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু ছেলের দল তাদের পেছনে পেছনে অদল বদল বলে চেঁচাতে লাগলো। পেছন পেছন তারা অদল বদল বলে চিৎকার করতে করতে যেতে লাগলো। বাবা তাদের ব্যাপারটা জেনে ফেলবে মনে করে তারা ভয়ে বাড়ির দিকে ছুটে পালালো, মানে তাদের বাবারা জেনে যেতে পারে আর কি, ভয়ে তারা বাড়ির দিকে ছুটে পালাতে লাগলো। আর ঈশাবের বাবা বাড়ির সামনে দাওয়ায় খাটিয়ায় বসে হুঁকো কাটছিল। তিনি ওদের ডাকলেন, তোমরা বন্ধুদের কাছ থেকে পালিয়ে আসছো কেন? আমার কাছে এসে বসো। বলে যে তার বাবা তখন ওই দরজার সামনে আর কি বসে হুঁকো খাচ্ছে আর কি। বলছে তোমরা বন্ধুর কাছ থেকে পালিয়ে আসছো কেন, এসো আমার সামনে বসো। ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো, ভাবলো যা ভেবেছিলাম তাই হলো, উনি আসল ঘটনাটা জানেন, শুধু ভালোবাসার ভান করছেন। মানে এটা ভান করা মানে ছল করা আর কি। উনি জানেন ব্যাপারটা, আমাদের বকবেন, ওই জন্য এই মুহূর্তে উনি খুব ঠান্ডা মাথায় আমাদের সঙ্গে কথা বলছেন, আসল ব্যাপারটা উনি জানেন। ঈশাবের বাবা পাঠান, দেখো পাঠান হচ্ছে মানে আফগান যে ব্যক্তি আর কি, মানে পাকিস্তানের লাহোরের উত্তর পশ্চিমবাসী যে মুসলমানগুলো আর কি। উনি 10 বছরের অমৃতকে জড়িয়ে ধরলেন, চেঁচিয়ে বললেন, বাহালি বৌদি, আজ থেকে আপনার ছেলে আমার। বাহালি বৌদি ঘর থেকে বেরিয়েছে হাসতে হাসতে বললেন, হাসান ভাই, আপনি এক ছেলেকে দেখে উঠতে পারছেন না, তা দুজনকে কি করে সামলাবেন? বাহালি বৌদি তখন ঘর থেকে বেরিয়ে এসে বললেন যে আপনি তো এক ছেলেকেই সামলাতে পারছেন না, দুজনকে কি করে সামলাবেন? আবেগ ভরা গলায় হাসান বলল, বাহালি বৌদি, অমৃতর মতো ছেলে পেলে আমি 21 জনকেও পালন করতে পারি। পালন করাতে ভরণ পোষণ বা সংরক্ষণ করা। উনি বলছেন যে আমি যদি অমৃতর মতো ছেলে পাই তাহলে আমি 21 জনেরও ভরণ পোষণের দায়িত্ব নিতে পারি। এখানে দেখো মানে কুস্তি করতে গিয়ে জামা ছিঁড়ে গেছে, ঈশাব তার বাবার হাতে মার খাওয়া থেকে বাঁচতে অমৃত তার নিজের ভালো জামাটা দিয়ে দিয়েছে। সে আরও বলে যে তার মা আছে বলে সে বাবার মার খাওয়া থেকে বেঁচে যাবে, কিন্তু ঈশাবের তো মা নেই। একথা ঈশাবের বাবা আড়াল থেকে শুনেছিলেন। একটি ছোট ছেলের বন্ধুত্বের প্রতি এই ভালোবাসা এবং মহানুভবতার পরিচয় পেয়ে ঈশাবের বাবা এই মন্তব্যটা করেছেন যে অমৃতর মতো ছেলে পেলে আমি 21 জনকেও প্রতিপালন করতে পারি। তারপরে দেখো কেশে গলা পরিষ্কার করে পাঠান বাহালি বৌদিকে বললেন, ছেলে দুটোকে গলিতে ঢুকতে দেখি আমি ভেবে নিলাম দেখতে হবে ওরা কি করে। পাড়াপড়শি মায়ের দল পাঠানের গল্প শোনার জন্য ঘিরে দাঁড়ালো। মানে এই যে কথাগুলো হচ্ছে এর মধ্যেই পাড়া প্রতিবেশীর দল কিন্তু সেখানে এসে জড়ো হয়ে গেল। গ্রামের ব্যাপার যেটা হয় আর কি, সবাই এসে জড়ো হয়ে গেল, ঘিরে ধরলো সব। উনি অল্প কথায় ছেলেদের জামা বদলের গল্পটা বলেন, মানে কিভাবে এরা বদল করেছে সমস্ত ঘটনাটা বললেন। ঈশাব অমৃতকে জিজ্ঞেস করেছিল, তোর বাবা যদি তোকে মারে কি হবে? মানে উনি এটাও শুনেছেন যে ঈশাব অমৃতকে বলছে তোর বাবা যদি মারে কি হবে। অমৃত কি জবাব দিয়েছিল জানেন? বলেছিল, কিন্তু আমার তো মা রয়েছে, মানে আমার মা রয়েছে, বাবার হাত থেকে আমাকে বাঁচাবে। সজল চোখে পাঠান বললেন, কি খাঁটি কথা। মানে খাঁটি কথা মানে হচ্ছে বিশুদ্ধ কথা বা ভেজালহীন সে কথা, একদম বিশ্বাস করার মতো কথা। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। মানে এই যে কথাটা বলেছে যে তোর তো আমার তো মা আছে, তোকে তো বাঁচানোর জন্য তোর বাবার হাত থেকে কেউ নেই। অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। এখানে খাঁটি জিনিস বলতে অমৃতের অকৃত্রিম বন্ধু প্রীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে। অমৃত ও ঈশাবের পরস্পরের প্রতি ভালোবাসার গল্প শুনে তাদেরও
বুক ভরে গেল। মানে গ্রামবাসীরা সবাই অমৃত আর ঋষাবের এই যে ভালোবাসার কথা শুনলো, জামা বদলের কথা, একে অপরের প্রতি যে সহমর্মিতা, দুই ভিন্ন হৃদয়ের ছেলের মধ্যে যে বন্ধুত্ব, এতে তারাও খুব গর্বিত হলো। ইতিমধ্যে ছেলের দল বাজি আর বুড়ি পোড়ানো দেখে ফিরছিল। ছেলের দলও ফিরছিল তখন এই বুড়ি পোড়ানো দেখে। তারা অমৃত ঈশাবকে ঘিরে বলতে লাগলো, অমৃত ঈশাব অদল বদল, ভাই অদল বদল। এবার অবশ্য অমৃত ঈশাব অপ্রস্তুত বোধ করলো না, মানে তারা তৈরি হয়নি এমন আর কি, অপ্রস্তুত বোধ করলো না আর কি, বরঞ্চ অদল বদল বলাতে ওদের ভালোই লাগলো। মানে এখানে অপ্রস্তুত বোধ করলো না মানে প্রস্তুত আর কি, মানে তৈরি হয়নি এমনই আর কি, বরঞ্চ অদল বদল বলাতে ওদের কিন্তু ভালোই লাগলো। অপ্রস্তুত বলতে প্রস্তুত বা তৈরি হয়নি এমন বোঝাচ্ছে আর কি। এরা কিন্তু অপ্রস্তুতে পড়েনি এখন, বরঞ্চ অদল বদল বলাতে ওরা খুব খুশি হলো, ওদের ভালোই লাগলো সেটা শুনে। মানে জামা বদলের ঘটনায় অমৃত ঈশাবের অভিভাবকের ভৎসনার ভয়ে প্রথমটা অপ্রস্তুত হয়েছিল, পরে যখন বাবা মায়েরা তাদের প্রশংসা করছে তখন কিন্তু তাদের অপ্রস্তুত ভাবটা কেটে গেছে পুরোটা। অদল বদলের গল্প গ্রামের বাড়ি বাড়ি ঘুরে গ্রাম প্রধানের কানে গেল, মানে গ্রামের যে প্রধান বা নেতা মাথা যিনি তার কাছে গেল। উনি ঘোষণা করলেন, আজ থেকে আমরা অমৃতকে অদল আর ঈশাবকে বদল বলে ডাকবো। মানে অমৃতার নাম হয়ে গেল অদল আর ঈশাবের নাম হয়ে গেল বদল। ছেলেরা খুব খুশি হলো। ক্রমশ গ্রাম পেরিয়ে আকাশ বাতাসও অমৃত ঈশাব অদল বদল অদল বদল এই আওয়াজে মুখরিত হয়ে উঠল। মুখরিত হয়ে মানে কোলাহল পূর্ণ হয়ে উঠল। এখানে দেখো মানে পান্নালাল প্যাটেল যিনি গল্পটা লিখেছেন, তিনি মানে অমৃত ঈশাব দুই তো ভিন্ন ধর্মের মানুষ, তবুও তাদের পরিবারের মধ্যে একটা সখ্যতা ছিল। তারপর ধর্মগত পার্থক্যের মধ্যে বন্ধুত্বের মাঝখানে কিন্তু কোনো বিভেদ সৃষ্টি তিনি করেননি, মানে সুসম্পর্ক বজায় ছিল, এটাই দেখিয়েছেন। ঈশাব কালিয়াকে তার সঙ্গে কুস্তি লড়ার আহ্বান জানিয়েছে এবং তাকে হারিয়েও দিয়েছে। আবার অন্যদিকে কুস্তি লড়তে গিয়ে যখন ঈশাবের জামা ছিঁড়ে গেছে আর বাবার কাছ থেকে মার খেতে হবে ভেবে ঈশাব ভয় পেয়েছে, তখন অমৃত সেই ছেঁড়া জামাটি পরে নিয়ে ঈশাবকে নিজের নতুন জামাটা দিয়ে দিয়েছে। আর এই ঘটনাটাই প্রমাণ করে যে ভালোবাসা ও বন্ধুত্ব সমস্ত সাম্প্রদায়িক ভেদাভেদকে অতিক্রম করে দিয়েছে। তাহলে দশম শ্রেণী তোমাদের অদল বদল গল্পটি আমি লাইন ধরে ধরে শব্দার্থ এবং বিষয়বস্তু বলে দিলাম। আশা করছি সকলে বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আগামী দিনে নতুন নতুন ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থেকো। আর সকলে খুব ভালো থেকো।